বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গড়ে সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক সমীকরণ অংশটুকু। তো রাসায়নিক সমীকরণ অংশটুকু আলোচনা শুরুর পূর্বে আমাদের দেখে নিতে হবে হচ্ছে পদার্থের পরিবর্তন। আমরা এর আগে দেখেছিলাম যে পদার্থ কাকে বলে, যার ভর আছে এবং জায়গা দখল করে তাদের কি বলা হয়, কি পদার্থ। আর ঘটনা অনুসারে ওই পদার্থগুলোকে দেখা গেছিল যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ছিল হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা ছিল হচ্ছে যৌগিক পদার্থ। তো এখন দেখবো হচ্ছে আমরা পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনটা কয় ধরনের হয়, এবং এরপরে আমরা ধাপে ধাপে হচ্ছে রাসায়নিক সমীকরণ পর্যন্ত যাব। তো আমরা প্রথমেই দেখে নিই পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন হয় দুই ধরনের। পদার্থের পরিবর্তন দুই প্রকার। আমরা যদি একটা দেখি, প্রথমটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে একটা পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হবে তাকে বলা হবে কি রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হবে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হবে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ এক্ষেত্রে হবে কি, পদার্থের অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হয়ে যাবে। অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হবে, আর অভ্যন্তরীণ গঠন যখন পরিবর্তন হবে তখন তার বাহ্যিক গঠনটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরো আমরা কাঠ নিলাম, এই কাঠকে যদি পোড়ানো হয়, নিচ দিয়ে আমরা কি করলাম, ধরো আগুন দিলাম, অর্থাৎ তাকে যদি পোড়ানো হয়, পোড়ানো হলে তো আমরা এখান থেকে কি পাবো, কয়লা পাবো। তাহলে কাঠকে পোড়াইলাম, কাঠকে পোড়ানো হলো, কাঠকে পোড়ানো হলে আমরা কি পাবো, এখান থেকে কয়লা পাবো। তাহলে কাঠ ছিল একটা পদার্থ, এখান থেকে এটাকে পোড়ানোর ফলে উৎপন্ন হলো কি, কয়লা। তাহলে কাঠ এবং কয়লার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তাহলে কাঠের যে গঠন, কয়লার গঠন দুটো কিন্তু একই রকম না। তাহলে যে এখানে একটা পদার্থকে পরিবর্তন করে আরেকটা পদার্থ উৎপন্ন করলাম, এবং এই পরিবর্তনটার ফলে তার কি হয়ে গেছে, একটা অভ্যন্তরীণ যে গঠন ছিল সেই গঠনটাও চেঞ্জ হয়ে গেছে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এই পরিবর্তনটাকে বলা হবে কি, রাসায়নিক পরিবর্তন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, রাসায়নিক পরিবর্তনটা সাধারণত স্থায়ী হয়। অর্থাৎ তুমি একটা বস্তুকে পরিবর্তন করে যখন অন্য একটা বস্তুতে রূপান্তর করবা, বা কোনো পদার্থ যখন পরিবর্তন করে অন্য পদার্থ উৎপন্ন করবা, তখন নতুন পদার্থ থেকে পূর্বের যে পদার্থ ছিল ওইখানে ফিরে আনা সম্ভব না। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হচ্ছে একটা স্থায়ী পরিবর্তন। এক্ষেত্রে কি কি হবে, অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হবে, বাহ্যিক রূপেরও পরিবর্তন হবে। ফলে পদার্থটা কি হয়ে যাবে, ভিন্নধর্মী নতুন পদার্থ হবে এবং তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। যেমন আমরা কাঠকে পোড়ালে কয়লা পাই, কয়লা থেকে কিন্তু পুনরায় কাঠ পাওয়া সম্ভব না। তাহলে যে কাঠকে পুরাই আমরা কয়লা পাচ্ছি, এখানে যে পরিবর্তনটা সম্পন্ন হয়েছে সেই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, আরেকটা পরিবর্তন, দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে কি, ভৌত পরিবর্তন। পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের, একটা রাসায়নিক পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনে কি হবে, এই পরিবর্তনের ফলে কেবলমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, ওই পরিবর্তনটাকে বলা হবে কি, ভৌত পরিবর্তন। তাহলে যে পরিবর্তনের ফলে ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে মানে তার জাস্ট বাহিরের যে রূপটা ওইটার পরিবর্তন হবে, কিন্তু তার অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হবে না। এবং এই পরিবর্তনটা হচ্ছে একটা অস্থায়ী পরিবর্তন। অর্থাৎ
তাকে একটা পদার্থকে আমরা পরিবর্তন করে অন্য কোনো পদার্থে পরিণত করলাম, তো নতুন যে পদার্থটা পেলাম এই পদার্থটা থেকে আবার পূর্বের পদার্থটাও পাওয়া সম্ভব। অর্থাৎ আমরা কিভাবে বলতে পারি যে একটা পদার্থকে পরিবর্তন করে অন্য কোনো পদার্থে নিলাম এবং ওই পদার্থ থেকে পুনরায় যদি পূর্বের পদার্থটাকে পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে বলা হবে কি ভৌত পরিবর্তন। অর্থাৎ ভৌত পরিবর্তনের ফলে পদার্থের কিসের পরিবর্তন হয়, জাস্ট বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। যেমন আমরা যদি বরফ নিই, বরফকে ধরো আমরা তাপ দিলাম, এই বরফকে যদি তাপ দিই তাহলে কিসে পরিণত হবে, সে পানিতে পরিণত হবে। আবার পানি থেকে যদি আমরা তাপ অপসারণ করি তাহলে কি পাবো, বরফ পাবো। তাহলে আমরা দেখতেছি কি যে বরফকে আমরা তাপ দিলাম, আমরা পেলাম পানি, তার অবস্থার পরিবর্তন হয়েছে। আবার পানি থেকে যদি তাপ অপসারণ করি তাহলে পেলাম আমরা কি পাচ্ছি, বরফ। তাহলে দেখা হচ্ছে একটা পদার্থকে আমরা পরিবর্তন করে অন্য কোনো পদার্থে পরিণত করছিলাম এবং ওই পদার্থ থেকে পুনরায় পূর্বের পদার্থটা পাওয়া সম্ভব হচ্ছে। তাহলে এইখানে যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে কি ভৌত পরিবর্তন। অর্থাৎ জাস্ট ভৌত অবস্থার পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা কেমন হবে, অস্থায়ী হবে। অর্থাৎ যে অবস্থা থেকে আমরা একটা কোনো বস্তুকে পরিবর্তন করছি পুনরায় ওই অবস্থায় ফিরায় আনা সম্ভব। তাহলে আমরা এখানে পদার্থের পরিবর্তন দেখলাম দুই ধরনের, একটা ছিল রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি পদার্থের অভ্যন্তরীণ পরিবর্তন হবে সাথে বাহ্যিক পরিবর্তন হবে। আর অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হবে, ওই পদার্থ থেকে পুনরায় পূর্বের পদার্থ ফিরে পাওয়া যাবে না, অর্থাৎ এই পরিবর্তনটা হচ্ছে স্থায়ী। আর ভৌত পরিবর্তন হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন কোনো হবে না, জাস্ট বাহ্যিক পরিবর্তন হবে। অর্থাৎ যে অবস্থা থেকে তুমি বস্তুটাকে পরিবর্তিত করছো পুনরায় ওই অবস্থায় ফিরে নেওয়া সম্ভব। এই পরিবর্তনটা হচ্ছে একটা অস্থায়ী পরিবর্তন। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তো আশা করি রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন অর্থাৎ পদার্থে যে পরিবর্তন আছে দুই ধরনের, এই পরিবর্তনগুলো আমরা বুঝতে পারছি। এখন দেখবো হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা একটু লিখতে চাই, তাহলে আমরা যদি একটু অন্যভাবে লিখতে চাই, অন্যভাবে লিখলে কিভাবে বলতে পারবো, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তার মানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। কোন প্রক্রিয়াটার নাম, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন করবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় পদার্থের রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হয় কি বলা হবে কি রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি রাসায়নিক বিক্রিয়া। তাহলে তুমি চাইলে এটা লিখে রাখতে পারো, যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে এটা আমরা একটু আগে দেখে আসলাম। এরপরে যাবো হচ্ছে আমরা রাসায়নিক সমীকরণ। আচ্ছা, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ কাকে বলে, আমরা যদি সংক্ষেপে বলতে চাই রাসায়নিক বিক্রিয়াকে যে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা হয়, রাসায়নিক বিক্রিয়াকে
যে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক বিক্রিয়াকে যে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করে তাকে রাসায়নিক সমীকরণ বলে। তো রাসায়নিক সমীকরণ আমরা এভাবে না বলে অন্যভাবে বলতে পারি, যে সমীকরণের মাধ্যমে অথবা রাসায়নিক প্রতীক সংকেত বা মৌলের প্রতীক সংকেত ইত্যাদি সংবলিত যে সমীকরণ যেটা রাসায়নিক পরিবর্তন নির্দেশ করতেছে, ওই সমীকরণটাকে মূলত বলা হবে কি রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো হচ্ছে আমরা দেখে নেব। তার আগে আমরা আরেকবার একটু দেখি এখানে যে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা আসলে কি এবং রাসায়নিক সমীকরণ কাকে বলে। তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হয়, অর্থাৎ একটা পদার্থ থেকে ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হবে, সেই প্রক্রিয়াটাকেই মূলত বলা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। যেমন আমি কাঠকে আগুন দিয়ে কয়লা উৎপন্ন করতেছিলাম, অর্থাৎ কাঠকে পুড়াইতেছিলাম, কয়লা উৎপন্ন হতেছে, তাহলে যে সম্পূর্ণ প্রক্রিয়া কাঠ থেকে কয়লা উৎপন্ন হলে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। আর আমরা যখন এই বিক্রিয়াটাকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করব, সমীকরণের মাধ্যমে যখন উপস্থাপন করব তখন তাকে বলা হবে কি রাসায়নিক সমীকরণ। যেমন এই যে আমরা উপস্থাপন করলাম যে কাঠ, এরপর দিলাম কি এই যে প্লাস তাপ, মানে কি করতেছি কাঠরে তাপ দিতেছি, অর্থাৎ তাকে পুড়াচ্ছি, তখন উৎপন্ন হলো কি কয়লা। তো এটাকে কি আমরা একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করলাম, আর এটাকে বলা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক সমীকরণ লেখার নিয়মে যাওয়ার আগে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ এগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো আমরা প্রথমে জেনে নেব হচ্ছে কি বিক্রিয়ক কাকে বলে এবং উৎপাদ কাকে বলে। তো বিক্রিয়ক হচ্ছে ওই সকল পদার্থ যারা রাসায়নিক বিক্রিয়া শুরু করে, অর্থাৎ যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তাদেরকে বলা হয় কি বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক কাকে বলে? যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক বলে। অর্থাৎ বিক্রিয়ার পূর্বে যে সকল পদার্থ থাকবে ওই পদার্থগুলোকে বলা হবে কি বিক্রিয়ক, এবং বিক্রিয়া করার পরে নতুন যে পদার্থ উৎপন্ন হবে তাদেরকে বলা হবে কি উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে, বা আর কি বলা যেতে পারে বিক্রিয়াজাত পদার্থ বলা যেতে পারে। তাহলে যে সকল পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করা হবে ওই পদার্থ বা পদার্থগুলোকে বলা হবে কি বিক্রিয়ক, এবং বিক্রিয়ার ফলে যে সকল নতুন পদার্থ উৎপন্ন হবে তাদেরকে বলা হবে কি উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে কাঠকে যখন পুরানো হয় তখন এখান থেকে কি পাই আমরা কয়লা পাই, কাঠকে পুরানো হলে কয়লা পাই। তাহলে বিক্রিয়া শুরুর পূর্বে আমরা কি নিয়েছিলাম কাঠ, তার মানে এখানে কাঠ হচ্ছে কি বিক্রিয়ক, কাঠ হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে আমরা কি পেলাম কয়লা, তাহলে কয়লা হচ্ছে উৎপাদ। অর্থাৎ বিক্রিয়া শুরু করব যে সকল পদার্থ নিয়ে সেগুলো হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে যে সকল নতুন পদার্থ পাবো তারা হচ্ছে উৎপাদ।